আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এসএসসি জেনারেল হেক্সের ইংলিশ সেশনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো সময় পার করছেন। বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে দেখা হয়নি। আমি আমার কিছু ব্যক্তিগত কাজের কারণে আমার নিজের হোম টাউনের বাইরে ছিলাম, যার কারণে আমাদের ক্লাসগুলো 25 তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও একটু বিলম্ব হয়েছে ক্লাসটি শুরু করার। যাই হোক, আমরা দেরিতে হলেও আমাদের আজকের ক্লাসটির মাধ্যমে আমাদের এসএসসি জেনারেল হেক্সের ইংলিশ সেশনের একাডেমিক যাত্রাটা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ক্লাসগুলো উপভোগ করবেন। আজকে আমি আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেশাল ফ্রেসেস এই টপিকটির মাধ্যমে আমাদের এসএসসি জেনারেল হেক্সের ইংরেজি দ্বিতীয় পত্রের একাডেমিক ক্লাসের যাত্রা শুরু করতে যাচ্ছি। তাই আর কথা না বাড়িয়ে চলুন ক্লাসটি উপভোগ করা যাক। আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের টোটাল গ্রামারের পার্ট হচ্ছে, মানে গ্রামার পার্ট থেকে কোয়েশ্চেন আসে 11টা। তার মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 3, এই কোয়েশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ এবং বোধগম্য একটি আমাদের টপিক। এই টপিকটি এতটাই সহজ যে আপনারা এই টপিকটাতে হচ্ছে একদম ফুল মার্কস অনায়াসে তুলতে পারবেন। এখন আমরা যেহেতু এসএসসি জেনারেল হেক্সে ক্লাস করছি, তাই আমাদের মোটো ছিল যে আমাদের প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো। তাই আমরা এই স্পেশাল ফ্রেজ গুলোর মাধ্যমে এটা আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে আসতে পারে এটা প্রথমে জেনে নিব। আমরা এখানে যে সকল স্পেশাল ফ্রেজ গুলো আলোচনা করব, এর প্রত্যেকটি আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এই স্পেশাল ফ্রেজ গুলোর মাধ্যমে আমরা শিখতে পারবো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমাদের চলার পথে সঙ্গীদের সাথে কিংবা আমাদের বন্ধু মহল কিংবা আমাদের আত্মীয় স্বজন কিংবা সবার সাথে কিভাবে কমিউনিকেট করতে পারি। এই স্পেশাল ফ্রেজ গুলোর গণ্ডি শুধুমাত্র এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার পোর্শনে সীমাবদ্ধ না, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই বেশি ব্যবহৃত হয়। তাই চলুন দেরি না করে আমরা জেনে নিই এই স্পেশাল ফ্রেজ গুলোর ব্যবহার। আমাদের সবার প্রথমে যে স্পেশাল ফ্রেজটি আসে তা হচ্ছে বি বর্ন অথবা ওয়াজ বর্ন। আপনাদের বি বর্ন আসতে পারে অথবা ওয়াজ বর্ন আসতে পারে। এখন এই বি বর্ন অথবা ওয়াজ বর্ন এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়? ওয়াজ বর্ন এই জিনিসটা দ্বারা বোঝানো হয় জন্মগ্রহণ করা। এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়? জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করা বোঝাতে সব সময় প্যাসিভ ভয়েসে একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো কিছু জন্মগ্রহণ করা বোঝানো হয় তখন ওই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হবে। কোন ভয়েস? প্যাসিভ ভয়েস। কেউ যদি ভয়েস চিনে না থাকেন তাহলে আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স চ্যাপ্টারটি করব তখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওইখানে আপনারা খুবই ভালোভাবে জেনে নিতে পারবেন। তাও সহজভাবে একটু করে বলে দিই, যেমন আমি ভাত খাই, এটা একদম এটা একটা স্টেটমেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি ভাত খাই, এখানে ভাত খাওয়ার কাজটি করছি আমি। আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ভাত, মানে আমি সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর আমার কাজ হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এই যে আমি ভাত খাই এটা বললাম, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। আর যখন আমি বলবো ভাত আমাকে দ্বারা খাওয়া হয় তখন এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তাহলে ভাত আমাকে দ্বারা খাওয়া হয়, এখানে মানে সাবজেক্টের জায়গাটা দখল করে ফেলেছে ভাত, তাহলে ভাত আমাকে দ্বারা খাওয়া হয়, মানে একটু ঘুরিয়ে বলা, এই জিনিসটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাই জন্মগ্রহণ করা বোঝাতে যখন ওয়াজ বর্ন ব্যবহার করা হবে তখন ওই সেন্টেন্সটি সবসময় কোন ভয়েসে হবে? প্যাসিভ ভয়েস। তার মানে আমাদের জন্মগ্রহণ করা বোঝাতে ওয়াজ বর্নটি প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হবে। কিন্তু মৃত্যু হওয়া বোঝাতে, যদিও এটা আপনাদের স্পেশাল ফ্রেজে আসবে না, তাও আমাদের এটা দৈনন্দিন জীবনে জানার সত্ত্বেও বলে দেওয়া, মৃত্যু হওয়া বোঝাতে সবসময় কোন ভয়েস ব্যবহার করা হবে? একটি ভয়েস। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। কাজী নজরুল ইসলাম was born in 1899। তাহলে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন কখন? 1899 সালে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করা বোঝাতে আমরা কি ব্যবহার করেছি? was born। আপনাদের পরীক্ষায় এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, উপরে আপনার ফ্রেজ গুলো দেওয়া থাকবে 10টা অথবা 12টা। এই ফ্রেজ গুলো থেকে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটি এখানে বসানো হবে। তাই যখন
কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো দেশ যা কিছুর জন্ম হওয়া বোঝাবে, তখন ওইখানে আমরা কোন ফ্রেজটি ব্যবহার করব? ওয়াজ বর্ন। কোন ফ্রেজটি? ওয়াজ বর্ন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কখন জন্মগ্রহণ করেন? এই যে আমরা এখানে কি ব্যবহার করেছি? ওয়াজ বর্ন ইন 1861, 1861 সালে। কাজী নজরুল ইসলাম ডাইড ইন, মৃত্যুবরণ করেন। তাহলে এই যে ডাইড, একটা জিনিস খেয়াল করেন, এই ডাইড এর পূর্বে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই। পেসিভ ভয়েসে আমরা এটা যদি আমরা পেসিভ ভয়েস করতাম তাহলে ওয়াজ ডাইড হইতো। তাহলে এখানে এটা অ্যাক্টিভ ভয়েস হওয়ার কারণে তাহলে মৃত্যুগ্রহণ যখন বোঝানো হবে তখন ওটা কোন সেন্টেন্স হবে? অ্যাক্টিভ ভয়েসে। কাজী নজরুল ইসলাম ডাইড ইন 1976, রবীন্দ্রনাথ ঠাকুর ডাইড ইন 1941। আমরা এই স্পেশাল ফ্রেজের ক্লাসগুলো একদম একটু ভিন্ন আঙ্গিকে, যাতে এটা আমাদের খুবই বোধগম্য হয়, এগুলো যাতে আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি সেভাবে পড়ানোর চেষ্টা করব প্র্যাকটিক্যাল ওয়েতে। শুধুমাত্র পাস করার জন্য না কিংবা ফুল মার্কস পাওয়ার জন্য না, এগুলো আমরা খুবই বুঝে বুঝে শিখবো। তাহলে আমরা যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো প্রতিষ্ঠান বা কোনো দেশ যা কিছুর জন্ম হওয়া বোঝাবে, ওই জন্ম হওয়া বোঝানো অর্থে আমরা কি ইউজ করব? বি বর্ন অথবা ওয়াজ বর্ন। আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। যখন আমরা বি প্লাস বর্ন, এই বর্নটা হলো মূলত এক বিয়ার, বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বিয়ার, বোর্ন, বোর্ন, এই বর্নটা হলো একটা আপনার স্পেশাল পাস্ট পার্টিসিপল ফর্ম। মূলত বিয়ার প্রেজেন্ট ফর্ম, বোর পাস্ট ফর্ম, বোর্ন পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্ম দেওয়া বোঝাতে আমাদের বোর্ন ব্যবহার করা হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, শি বোর, জন্ম দেওয়া এক জিনিস, জন্ম গ্রহণ করা অন্য জিনিস। জন্মগ্রহণ, যিনি পৃথিবীতে আসছেন বা যিনি যার নতুন আবির্ভাব হয়েছে সেটাই হচ্ছে আমাদের জন্মগ্রহণ করা। আর জন্ম দেওয়া যার থেকে আবির্ভূত হয় বা যিনি জন্ম দেন। যখন জন্ম দেওয়া বুঝাবে তখন আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে রাখতে পারি। শি বোর 2 চিলড্রেন ইন 22, 22 বছর বয়সে তিনি দুটো সন্তান জন্ম দিয়েছেন। She had born 6 children by the time she was 30. তাহলে 30 বছর বয়সে উনি 6টা সন্তান জন্ম দিয়েছেন। যখন জন্ম দেওয়া বোঝাবে তখন আমরা বোর অথবা আমরা মানে এটা এক কথায় অ্যাক্টিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবো। She bore, she had born। আর যখন আমরা এটা জন্ম গ্রহণ করা বোঝাবে তখন এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে রাখতে হবে, was born। এক্সাম্পল গুলোর দিকে একটু খেয়াল করি। তাজউদ্দিন আহমেদ, তাহলে হু ইজ তাজউদ্দিন আহমেদ? দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তাজউদ্দিন আহমেদ ওয়াজ বর্ন ইন 1925। তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন কত সালে? 1925 সালে। তাহলে তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেছেন এটা বোঝানোর জন্য ওয়াজ বর্ন। যদি তাজউদ্দিন আহমেদ জন্ম দেওয়া বুঝাইতো, যদিও তাজউদ্দিন আহমেদ একজন ছেলে, উনি তো জন্ম নিতে পারবেন না, কোন একজন মহিলা বা মেয়ের নাম দিয়ে যদি বলতো জন্ম দেওয়া বুঝাতো তখন কি হইতো? বোর অথবা হ্যাড বর্ন। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। হি ওয়াজ বর্ন, তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1900 কত সালে? 20 সালে, 1920, ইন টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। মিল্টন ওয়াজ এ পয়েট অফ ভার্সেটাইল জিনিয়াস। হি ওয়াজ বর্ন ইন। তাহলে এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি জন্মগ্রহণ করা বোঝানোর জন্য আমরা কোন ফ্রেজটা ইউজ করতেছি বারবার? ওয়াজ বর্ন। আর আপনাদের পরীক্ষায় এটা আসবে, ওয়াজ বর্ন, বি বর্ন এভাবে আসতে পারে। যখন বি বর্ন দিয়ে দিবে তখন আপনারা পূর্বের যখন একটা তারিখ দেওয়া থাকবে বা পূর্বের কোনো একটা ইয়ার দেওয়া থাকবে তখন সেটাকে আপনারা কি করে দিবেন? ওয়াজ বর্ন। এখানে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে দিয়েছি। Have you ever heard the name of William Shakespeare? He was dash on 23rd April 1564. তাহলে এখানে he was born on 23rd April 1564। তাহলে এইভাবে কোনো, সেটা হোক কোনো ব্যক্তি, সেটা হোক কোনো প্রতিষ্ঠান, সেটা হোক কোনো দেশ, সেটা হোক কোনো বস্তু, যা কিছু জন্মগ্রহণ হওয়া বোঝাবে সে অর্থে আমরা was born ব্যবহার করব। চলুন এরপর পরের ফ্রেজগুলো দেখে নেওয়া যাক। এখানে আমরা তিনটা ফ্রেজ লিখেছি, হোয়াটস লাইক, হোয়াট ডাস লুক লাইক, হোয়াটস লাইক।
প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা এই যে হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলোর ক্ষেত্রে আমি শুরুতে জাস্ট ছোট করে বলে দিই, হোয়াটস লাইক দিয়ে আমাদের বোঝানো হয় কারো পার্সোনালিটি। হোয়াট ডাজ লুক লাইক দিয়ে বোঝানো হয় আমাদের কোনো একটা ফিজিক্যাল ডেসক্রিপশন, মানে ধরেন বাহ্যিক আকৃতি বা তার গঠন কেমন, মানে তার হচ্ছে ফিজিক্যাল যে আমাদের ডেসক্রিপশন, লাইক সে সে দেখতে হচ্ছে রবীন্দ্রনাথের মতো, লাইক তার হচ্ছে গঠনটা কেমন, এই জিনিসটা বোঝাবে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে। আর হোয়াটস লাইক দিয়ে বোঝাবে তার পার্সোনালিটি কেমন, সে ফ্রেন্ডলি কিনা, এই জিনিসগুলো বোঝানো হবে। আর হোয়াটস লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি এই জিনিসটা বোঝাবে কোনো কিছুর অভিজ্ঞতা বা অনুভূতি কেমন। এটা আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার আগে আমরা কিছু কনভারসেশন দেখে নিব হোয়াট ডাজ লুক লাইক নিয়ে। কনভারসেশন নাম্বার 1, হোয়াট ডাজ হি লুক লাইক। প্রথমেই বলেছি হোয়াট ডাজ লুক লাইক দিয়ে বোঝানো হয় কোন একটা ফিজিক্যাল ডেসক্রিপশন। তাহলে হি লুকস ভেরি হ্যান্ডসাম, হি লুকস ভেরি স্মার্ট। ডু ইউ নো হোয়াট এ গোস্ট লুক লাইক? নো, আই ডোন্ট নো। মানে একটা ভূত বা জিন এগুলো দেখতে কেমন, এই জিনিসটা এখানে জানতে চাওয়া হয়েছে। হোয়াট ডাজ দ্য ব্রাইডগ্রুম লুক লাইক? ব্রাইডগ্রুম দেখতে কেমন? দ্য ব্রাইডগ্রুম লুকস ভেরি কিউট। তাহলে এই জিনিসটা দ্বারা হোয়াট ডাজ লুক লাইক দ্বারা সবসময় ফিজিক্যাল ডেসক্রিপশন, মানে বাহ্যিক আকৃতিটা সম্পর্কে, কোন একটা ব্যক্তি, কোন একটা বস্তু বা যে কোনো কিছুর একটা বাহ্যিক আকৃতি সম্পর্কে জানতে চাইবে, যে বাহ্যিক আকৃতিটা কেমন, সে দেখতে কেমন বা জিনিসটা দেখতে কেমন। এখানে আমরা যেই জিনিসগুলো এখন বারবার আনতেছি এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহৃত হয় সেটা আপনাদের বোঝানোর জন্য, না হয় সবটুকু আপনাদের এক্সামে আসবে তা নয়। যেমন লুক লাইক প্লাস নাউন, সাউন্ড লাইক প্লাস নাউন, টেস্ট, ফিল, স্মেল লাইক প্লাস নাউন। এই জিনিসগুলো দিয়ে আমি কিছু কোয়েশ্চেন এখানে দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। হোয়াট ডাজ ইট লুক লাইক? এটা দেখতে কেমন? ইটস গ্রিন। তাহলে প্রথমে এটার একটা ডেসক্রিপশন দেওয়া হলো, এটা কেমন? এটা সবুজ। ইট লুকস লাইক এ ম্যাঙ্গো। এটা দেখতে কিসের মতো? একটা আমের মতো। হোয়াট ডাজ ইট সাউন্ড লাইক? এটা কেমন শব্দ করে বা এটা শব্দ কেমন? ইটস নয়েজি। এটা কোলাহলপূর্ণ। ইট সাউন্ডস লাইক থান্ডার। তাহলে এটা কিসের মতো সাউন্ড করে? বজ্রপাতের মতো। তাহলে যখন আমরা কারো থেকে জিজ্ঞেস করব যে এই জিনিসটা দেখতে কেমন, তখন আমরা কোয়েশ্চেন করব কিভাবে? হোয়াট ডাজ ইট লুক লাইক। কোন একটা যদি ব্যক্তি হয় আর কারো যখন জিজ্ঞেস করব হোয়াট ডাজ হি লুক লাইক বা হোয়াট ডাজ রহিম লুক লাইক, ওই ব্যক্তির নাম মেনশন করে অথবা আমরা প্রোনাউন ইউজ করে। তাহলে এগুলোর মাধ্যমে আমরা কি শিখছি? যে কোনো একজন ব্যক্তি বা বস্তু দেখতে কেমন, এই জিনিসটা কিভাবে কোয়েশ্চেন করব, এই জিনিসটা শেখানো হচ্ছে আমাদের এই স্পেশাল ফ্রেজগুলোর ইউসেজের মাধ্যমে। তাহলে এগুলো শুধুমাত্র আমরা আমাদের মার্কস এর জন্য কিংবা পূর্ণ মার্কস এর জন্য আমরা শিখবো এমন না, এগুলো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফ্রেজ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করব সেই জিনিসটাও আমরা শিখে নিব। এরপরের কনভারসেশনে যাওয়া যাক। হোয়াট ডাজ ইট টেস্ট লাইক? তাহলে হোয়াট ডাজ ইট টেস্ট লাইক, এটা কেমন? ইটস সোর। এটা কেমন? টক। ইট টেস্টস লাইক গ্রিন ম্যাঙ্গো। এটা খেতে কেমন? সবুজ আমের মতো। তাহলে কোনো একটা বস্তু বা যা কিছু আমরা টেস্ট গ্রহণ করব বা যা কিছু আমরা স্বাদ নিব, ওটার স্বাদ কেমন এই জিনিসটা জিজ্ঞেস করার জন্য আমরা কোয়েশ্চেনটা কিভাবে করব? হোয়াট ডাজ ইট টেস্ট লাইক? এটা খেতে কেমন বা এটার স্বাদ কেমন? হোয়াট ডাজ ইট টেস্ট লাইক। যে টেস্ট দেন লাইক, দেখেন এখানে প্রত্যেকটাতে লাইকের ব্যবহার শিখতেছেন। লাইকটাকে আমরা কিভাবে ইউজ করতেছি, এর আগে আমরা সাউন্ড লাইক, এর আগে শিখেছি আমরা এটা লুক লাইক। তাহলে প্রত্যেকটাতে আমরা লাইকের ব্যবহার শিখতেছি। এখন আসছে হোয়াট ডাজ ইট ফিল লাইক? এটার অনুভূতি কেমন? অনুভূতি না, এটা এটা মানে ফিল কেমন, এটার অনুভব কেমন? ইট সফট। এটা খুবই নরম। ইট ফিলস লাইক ওল। এটা কিসের মতো? তুলার মতো। হোয়াট ডাজ ইট স্মেল লাইক? এটার স্মেল কেমন? ইটস বিউটিফুল। এটা খুবই সুন্দর। ইট লুকস লাইক এ পারফিউম। এটা কিসের মতো? এটা পারফিউমের মতো। তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম, যে কোনো একটা
জিনিসের টেস্ট কেমন, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? হোয়াট ডাজ ইট টেস্ট লাইক? ফিল কেমন? হোয়াট ডাজ ইট ফিল লাইক? এটার স্মেল কেমন? হোয়াট ডাজ ইট স্মেল লাইক? এভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি। যখন কোন একজন পার্সনকে জিজ্ঞেস করা হবে হু ডাজ হি লুক লাইক, যখন হু দিয়ে কোয়েশ্চেন করা হয় তখন এটা ফিজিক্যাল সিমিলারিটি অথবা ক্যারেক্টার সিমিলারিটি বোঝাবে। আমি আবারও বলে দিচ্ছি, যখন হু দিয়ে কোয়েশ্চেন করা হবে, এতক্ষণ ছিল হোয়াট ডাজ হি লুক লাইক, তার ফিজিক্যাল ডেসক্রিপশন, তার বাহ্যিক কাঠামো কেমন। এখন জিজ্ঞেস করা হচ্ছে হু ডাজ হি লুক লাইক, সে দেখতে কার মতো। যখন হু দিয়ে জিজ্ঞেস করা হবে তখন সেটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে ফিজিক্যাল সিমিলারিটি অথবা ক্যারেক্টার সিমিলারিটি। হি লুকস লাইক হিজ ব্রাদার, সে দেখতে কার মতো? তার ভাইয়ের মতো। হু ডাজ হি সাউন্ড লাইক, তার ভয়েস কার মতো? হি সাউন্ডস লাইক হিজ ফাদার, সে কার মতো কথা বলে? তার বাবার মতো। হোয়াট ডাজ ফারুক লুক লাইক, হোয়াট ডাজ যখন বলা হচ্ছে তখন সেটা চলে আসতেছে কিসে? ফিজিক্যাল ডেসক্রিপশনে। হি ইজ ভেরি টল, এই যে সে দেখতে হচ্ছে লম্বা। হোয়াট ডাজ ফারুক লাইক, হোয়াটস ফারুক লাইক, এটা জাস্ট হোয়াটস। তাহলে হোয়াটস লাইক যখন বলেছিলাম তখন সেটা কি হয়েছিল? হোয়াটস লাইক মানে হচ্ছে আমাদের সেটা পার্সোনালিটি। হি ইজ ভেরি কোয়াইট, তার ব্যক্তিত্ব কেমন? সে খুবই চুপচাপ স্বভাবের। চলুন লুক লাইক এবং লুক লাইক নিয়ে আরো কিছু তথ্য দেওয়া যাক। লুকের পর কি বসবে এখানে? অ্যাডজেক্টিভ। লুকের পর কি বসবে? অ্যাডজেক্টিভ। লুকের পর যখন অ্যাডজেক্টিভ বসবে তখন এটা কারো ইমোশন অথবা স্টেট আমাদের ডেসক্রাইব করে। ইমোশন আমরা সবাই জানি আবেগ, কোন একটা আবেগ প্রকাশ করবে, অথবা কোন একটা স্টেট। স্টেট মানে প্রদেশ না, স্টেট মানে অবস্থা, কারো মানে একটা মানুষের অবস্থা কিংবা একটা বস্তুর অবস্থাটা কেমন সেটা প্রকাশ করবে। হি লুকস ভেরি হ্যাপি, এই যে তার ইমোশন, তাকে হচ্ছে খুবই খুশি খুশি লাগছে। হি লুকস, এই যে লুকস এর পর হ্যাপি, এই হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে লুকের পর আমাদের কি বসাতে পারি? অ্যাডজেক্টিভ। শি লুকস এক্সাইটেড, সে কেমন? তাকে এক্সাইটেড মনে হচ্ছে, কোনো কিছু নিয়ে সে উত্তেজিত। তার মানে এটা তার অবস্থা, তার মানসিক অবস্থা, মেন্টাল কন্ডিশন অথবা মেন্টাল স্টেট। তার মানে হচ্ছে কোনো কিছুর যখন আমরা ইমোশন অথবা স্টেট প্রকাশ করব তখন এখানে আমরা লুকের পর আমরা কি ইউজ করব? অ্যাডজেক্টিভ। তার মানে এটা হচ্ছে লুক প্লাস অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো আপনাদের এক্সামে আসবে না, এই জিনিসগুলো আপনাদেরকে জাস্ট ডিপলি বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে আমরা এগুলো ব্যবহার করব সেটা জানানোর জন্য বলে দেওয়া। এরপর যখন আমরা কারো হেলথ সম্পর্কে কথা বলবো, টু টক অ্যাবাউট সামওয়ানস হেলথ, ইউ আর লুকিং গুড, আপনাকে খুবই ভালো দেখাচ্ছে। হি ইজ লুকিং ইল, তাকে অসুস্থ দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে হেলথ কন্ডিশন। তাহলে হেলথ কন্ডিশন যখন ইউজ করব তখন ইউ আর লুকিং গুড, এই যে এটাও আমাদের লুক প্লাস অ্যাডজেক্টিভ, লুক প্লাস অ্যাডজেক্টিভ। এখন চলে আসি, আমরা এতক্ষণ ছিল লুক প্লাস অ্যাডজেক্টিভ নিয়ে, এখন আলোচনা করব আমরা বি লাইক নিয়ে। বি লাইক আমরা জানি বি হচ্ছে আমাদের একটা প্রাইমারি অক্সিলারি। এই বি এর মধ্যে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই অক্সিলারি ভার্ব গুলো পাই। কি কি পাই? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পর যখন লাইক বসে তখন এটা কিভাবে ব্যবহৃত হয়? বি লাইক যখন ইউজ হবে তখন সেটা হচ্ছে সিমিলারিটিস নিয়ে আলোচনা করবে। কি নিয়ে আলোচনা করবে? সিমিলারিটিস। আই এম লাইক মাই সিস্টার, আমি কার মতো? আমি আমার বোনের মতো। ডেভিড ইজ লাইক হিজ ফাদার, ডেভিড কার মতো? তার বাবার মতো। এই যে ইজ লাইক, ইজটা হচ্ছে বি, ইজ লাইক। ডেভিড ইজ লাইক হিজ ফাদার, শি ইজ লাইক হার মাদার। তাহলে ইজ লাইক, এই যে ইজ লাইক হচ্ছে বি লাইক। তাহলে আমরা বি লাইক থেকে কি শিখলাম? কোন একটা সিমিলারিটিস আমরা আরো কোথায় পেয়েছিলাম? সিমিলার ক্যারেক্টার অথবা ফিজিক্যাল সিমিলারিটি কোথায় রেখেছিলাম? হু ডাজ ডট ডট লুক লাইক, হু ডাজ যখন ইউজ করা হবে তখনই ওটা কিসে চলে যায়? ফিজিক্যাল সিমিলারিটি। ঠিক তেমনই বি লাইকটাও ফিজিক্যাল সিমিলারিটি নির্দেশ করে। এছাড়াও যখন কোন একটা প্লেস অথবা কোন একটা বস্তুর ডেসক্রিপশন সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা বি লাইক ইউজ করি। লাইক আই স দ্য নিউ টনি স্টার্ক film last night. We know who is Tony Stark. We know well. We have seen
most of the film of Tony Stark, like Avenger. He is famous for Iron Man. I saw the new Tony Stark film last night. তাহলে এই যে এটা একটা বস্তু, এটা একটা ফিল্ম, এই জিনিসটা কেমন, হোয়াট ওয়াজ ইট লাইক, এটা দেখতে কেমন, তাহলে এই যে ওয়াজ লাইক, তাহলে কোন একটা ব্যক্তি বা কোন একটা বস্তু অথবা কোন একটা প্লেস কেমন সেটা ডেসক্রিপশন যখন জানতে চাওয়া হবে তখন আমরা কোয়েশ্চেন করতে পারি হোয়াটস ইট লাইক অথবা হোয়াটস ওয়াজ ইট লাইক। যদি সেটা আগেকার হয় বা আমি এই জিনিসটা উপলব্ধি করে ফেলেছি আগে, তখন আমরা সেটা পাস্ট ভাবে কোয়েশ্চেন করবো হোয়াট ওয়াজ ইট লাইক, আর যদি হয় এখন তাহলে হোয়াটস ইট লাইক, এভাবে। তো প্রিটি গুড, এটা খুবই ভালো, হি ইজ গ্রেট ইন ইট, সে এটাতে দুর্দান্ত অভিনয় করেছে। এতক্ষণ ছিল লুক প্লাস অ্যাডজেক্টিভ, বি প্লাস লাইক। এখন ইউজ করবো আমরা লুক লাইক এরপর নাউন। কি ইউজ করবো? লুক লাইক এরপর নাউন। To talk about a person's physical similarity with another person. তো look like plus noun এই জিনিসটা দিয়ে বোঝানো হয় physical similarity। এই জিনিসটা আমরা অনেকক্ষণ যাবত আলোচনা করে আসছি। Like he looks like his grandfather. তাহলে looks like, তাহলে look like এই জিনিসটার পর একটা নাউন বসাচ্ছি, নাউন হচ্ছে grandfather। তাহলে হি লুকস লাইক হিজ গ্র্যান্ডফাদার, তাহলে লুক লাইক দিয়ে হচ্ছে দেখতে কেমন, কার মতো, সিমিলারিটি, ফিজিক্যাল সিমিলারিটি জিনিসটা ব্যবহার করা হচ্ছে, ওই যে হু ডাজ ডট ডট লুক লাইক এর মতো। ইউ লুক লাইক ইউর সিস্টার, এই লুক লাইকটা দিয়ে আমরা কি প্রকাশ করতে পারি? যখন কেউ দেখতে তার বোনের মতো, কেউ দেখতে যখন তার ভাইয়ের মতো হবে, তখন আমরা বলতে পারি ইউ লুক লাইক ইউর সিস্টার, ইউ লুক লাইক ইউর ব্রাদার। তাহলে এইভাবে আমরা বলতে পারি। দে ডোন্ট লুক লাইক দেয়ার প্যারেন্টস, তাহলে তারা দেখতে মতো নয়, তাদের প্যারেন্টস এর মতো নয়। এখন আমরা কিছু ডিফারেন্সেস দেখে নিব যে এই কোয়েশ্চেন গুলোতে কি কি ডিফারেন্স রয়েছে। যখন বোঝানো হয় ওয়ার্ডস লাইক ডট ডট লাইক, হোয়াট ইজ হি লাইক, তখন আমি আগেও বলেছিলাম ওয়ার্ডস ডট ডট লাইক। ওয়ার্ডস মিন্স হোয়াট ইজ, মাঝখানে এখানে নাউন প্রনাউন যা কিছু থাকতে পারে, মানে যাকে নিয়ে কোয়েশ্চেন করা হবে। এই হোয়াটস লাইক দিয়ে বোঝানো হবে কারো পার্সোনালিটি সম্পর্কে, অ্যাবাউট পার্সোনালিটি। হোয়াটস হি লাইক, সে কেমন, সে কেমন স্বভাবের, তার পার্সোনালিটি কেমন। হি ইজ নাইস, সে ভালো। হি ইজ ফ্রেন্ডলি, সে বন্ধুসুলভ। তাহলে আমরা যখন কারো ব্যক্তিত্ব কিংবা সে তার স্বভাব কেমন, সে কেমন স্বভাবের, এই জিনিসটা যখন জানতে চাইবো তখন আমরা কিভাবে কোয়েশ্চেন করব? হোয়াটস হি লাইক। আরেকবার, যখন আমরা কারো ব্যক্তি তো পার্সোনালিটি বা সে কেমন স্বভাবের জিজ্ঞেস করব তখন আমরা কিভাবে কোয়েশ্চেন করব? হোয়াটস হি লাইক। তখন আমরা কিভাবে কোয়েশ্চেন করব? হোয়াটস হি লাইক। তাহলে হোয়াটস ডট ডট লাইক এই জিনিসটা যখন আপনাদের স্পেশাল ফ্রেজের বক্সে দেওয়া থাকবে তখন এই স্পেশাল ফ্রেজটা ইউজ করবেন কখন? যখন প্রশ্নে কারো ব্যক্তিত্ব কিংবা সে কোন স্বভাবের জিনিসটা জানতে চাওয়া হবে তখনই এই ফ্রেজটা ব্যবহার করবেন। আশা করি এটা বুঝে ফেলেছেন হোয়াটস লাইকটা কখন ইউজ করতে পারবেন। দেন আসি হু ইজ হি লাইক। হু ইজ হি লাইক, হু ডাজ হি লুক লাইক, দুটোতেই হু, not what. Who is he like or what does he look like? Who is he like or who does he look like? Who does he look like? এর আগেটাতে কি ছিল? What's he like? What's he like যখন বলবে what's dot 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 like যখন বলা থাকবে ওটা পার্সোনালিটি, আর who is he like অথবা what does he look like যখন বলে দেওয়া থাকবে তখন সবসময় মাথায় রাখবে এটা ফিজিক্যাল সিমিলারিটি অথবা ক্যারেক্টারিস্টিক সিমিলারিটি। তাহলে অ্যাবাউট ফিজিক্যাল সিমিলারিটি অর সিমিলার ক্যারেক্টার অর ক্যারেক্টারিস্টিক সিমিলারিটি এই জিনিসটা নিয়ে আলোচনা করা হবে। হু ইজ হি লাইক, হু ইজ হি লাইক মানে হচ্ছে সে দেখতে কার মতো, অথবা হু ডাজ হি লুক লাইক এই জিনিসটাও ঠিক একই, সে দেখতে কার মতো। হি ইজ কোয়াইট লাইক হিজ মাদার, সে প্রায় কার মতো দেখতে? তার মায়ের মতো। দে বোথ হ্যাভ ব্রাউন আইস, তার মা এবং তার দুজনেরই কেমন চোখ রয়েছে? ব্রাউন আইস। হি ইজ লাইক হিজ ফাদার, যদি একটা ছেলেকে কোয়েশ্চেন করতেছি সে দেখতে কেমন, হি ইজ লাইক হিজ ফাদার, সে দেখতে কার মতো? তার বাবার মতো। দে আর বোথ কোয়াইট অ্যাম্বিশিয়াস, তারা দুজনেই অ্যাম্বিশিয়াস। হু ডাজ হি লুক লাইক, সে দেখতে কেমন? এই যে একটু আগে বলেছি হু ডাজ হি লুক লাইক, হু ইজ হি লাইক,
এই দুটো কোশ্চেন করা হবে কারো ফিজিক্যাল সিমিলারিটি অথবা সিমিলার ক্যারেক্টার বোঝানোর জন্য। হু ডাজ হি লুক লাইক অর্থ হচ্ছে আই থিঙ্ক হি লুক লাইক হিজ ফাদার, সে দেখতে কার মতো? তার বাবার মতো। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের হোয়াট ডাজ হি লুক লাইক। এই হোয়াট ডাজ হি লুক লাইক এই জিনিসটা আমাদের এক্সামে আসবে। তাহলে আমি প্রথম থেকেই বলে আসছি, হোয়াট ডাজ হি লুক লাইক, সরি হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। এই জিনিসটা দ্বারা কোনো কিছুর ফিজিক্যাল ডেসক্রিপশন, এই জিনিসটার এপিয়ারেন্স কেমন, দেখতে কেমন, ফিজিক্যাল স্ট্রাকচার কেমন, রিমাইন্ডিং এটা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটার ফিজিক্যাল স্ট্রাকচার, এটার ফিজিক্যাল এপিয়ারেন্স, ফিজিক্যাল ডেসক্রিপশন কেমন, সেই জিনিসটা বোঝানোর জন্য হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এটা ব্যবহার করা হয়। তাহলে এখানে আমি লিখে দিয়েছি ফিজিক্যাল ডেসক্রিপশন। চলো নেক্সট পেজে যাওয়া যাক। একটু প্রবলেম করছে, হ্যাঁ। হোয়াট ডাজ হি লুক লাইক? হি ইজ টল অ্যান্ড স্লিম। তাহলে এটাই হচ্ছে তার ফিজিক্যাল ডেসক্রিপশন, সে লম্বা এবং স্লিম। আশা করি এটা বুঝে গিয়েছেন। তাহলে আমাদের যখন প্রশ্নে দেওয়া থাকবে একটা সেন্টেন্স দিয়ে গ্যাপ দেওয়া থাকবে, ওইখানে স্পেশাল ফ্রেজটা ব্যবহার করা হবে, তখন যে প্রশ্নটি দেওয়া আছে ওই প্রশ্নটি পরে যদি আমি বুঝতে পারি এই প্রশ্নটি দ্বারা কোন একটা ব্যক্তি বা বস্তুর ফিজিক্যাল ডেসক্রিপশন, ফিজিক্যাল স্ট্রাকচার বা ওটা ফিজিক্যালি দেখতে কেমন যখন জানতে চাওয়া হবে, তখন ওইখানে আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে কোন স্পেশাল ফ্রেজটা ইউজ করব, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। এছাড়া লাইককে আমরা আরো দুভাবে ব্যবহার করতে পারি, একটা ভার্ব হিসেবে, একটা প্রেপোজিশন হিসেবে। এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল পড়ালেখা, এই যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে পড়াগুলো পড়াবো বলেছিলাম, এই যে আমরা এই জিনিসটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো শেষ করে দেওয়া যাইতো, কিন্তু আমি ভাবছি এই জিনিসটাকে আমরা কিভাবে ডেইলি লাইফে ইউজ করব সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিব, তাই এই ছোট একটা পড়াকে এত বিস্তারিতভাবে আলোচনা করা। তাহলে আমরা লাইককে কিভাবে ইউজ করতে পারি? ভার্ব হিসেবে, প্রেপোজিশন হিসেবে। তাহলে যখন আমরা লাইককে ভার্ব হিসেবে ইউজ করব, টু লাইক, টু ইজ এ প্রেপোজিশন, টু এর পর যখন একটা ভার্ব বসে তখন এই জিনিসটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করছে দেখেন, যখন আমরা কোন লাইক ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে ইউজ করব, তখন এই লাইক ওয়ার্ডটা দিয়ে কোনো কিছু এনজয় করা বা এটা আমি কেমন টেস্ট পেলাম, এটা স্বাদ কেমন, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা লাইক ওয়ার্ডটা ইউজ করি। যেমন হোয়াট স্পোর্টস ডাজ রহিম লাইক, তাহলে কোন স্পোর্টসটা রহিম পছন্দ করে? হি লাইকস ক্রিকেট। তাহলে এটা কি নিয়ে কথা বলে? টেস্ট নিয়ে কথা বলে, এনজয় নিয়ে কথা বলে, প্রেফার নিয়ে কথা বলে। তাহলে কোন জিনিস আমরা কোন একটা জিনিস কিভাবে টেস্ট করি, কিংবা ওই জিনিসটা আমার কাছে কেমন লেগেছে, অথবা আমার একটা প্রেফারেন্স, অথবা এই জিনিসটা আমরা কেমন উপলব্ধি করছি, কেমন উপভোগ করছি, এই জিনিসটা বোঝাতে আমরা লাইক ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি কি হিসেবে? ভার্ব হিসেবে। হোয়াট স্পোর্ট ডাজ রহিম লাইক, এখানে এই লাইকটা হচ্ছে আমাদের ভার্ব, হি লাইকস ক্রিকেট। তাহলে এখানে লাইকস ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে অ্যাজ এ ভার্ব, এবং এখানে বোঝানো হচ্ছে রহিমের পছন্দ কি? রহিমের পছন্দ ক্রিকেট। হোয়াট ডাজ রহিম লাইক, রহিম কি পছন্দ করে? হি লাইকস বেঙ্গলি ফুড, সে বেঙ্গলি ফুড পছন্দ করে। এটা ছিল আমাদের লাইক কিভাবে ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তা দেখানো। এখন দেখাবো লাইক কিভাবে আমাদের প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। যখন এটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হবে, তখন এটা একটা পার্সনের ক্যারেক্টার নিয়ে আলোচনা করা হবে। এই সেম জিনিসটা আমরা কোথায় দেখেছিলাম? হোয়াটস ডট 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 লাইক, ওইখানে দেখেছিলাম কি হোয়াটস ডট ডট লাইক দিয়ে কারো পার্সোনালিটি সম্পর্কে প্রকাশ করা হয়। ঠিক সেম এই জিনিসটাই, হোয়াট ইজ রহিম লাইক, এই যে হোয়াটস লাইক, এই যে লাইক, এই লাইকটাই হচ্ছে আমাদের প্রেপোজিশন। এর আগে ছিল এই লাইকটা আমাদের ভার্ব, বাট এখানে ইজ লাইক যখন আসবে, বি লাইক যখন আসবে, বি লাইক মিন্স এম ইজ আর ওয়াজ ওয়ার, এম লাইক ইজ লাইক আর লাইক যাই কিছু হোক যখন আসবে, তখন ওই লাইকটা আর ভার্ব থাকে না, ওই লাইকটা কি হয়ে যায়? ওই লাইকটা হয়ে যায় তখন প্রেপোজিশন। হোয়াট ইজ রহিম লাইক? হি ইজ নাইস, তার পার্সোনালিটি কেমন? নাইস, ফ্রেন্ডলি।
অলওয়েজ উইলিং টু হেল্প আদার্স, সবসময় অন্য কাউকে সাহায্য করতে সে উঠে পড়ে লেগে থাকে। তাহলে এখানে তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে। তাই এখানে যখন প্রেপোজিশন হিসেবে লাইক ব্যবহার করা হয় তখন ওই লাইক দিয়ে কি বোঝানো হয়? কারো ব্যক্তিত্ব অথবা পার্সোনালিটি। এখন দেখে নেওয়া যাক হোয়াট ডাজ লুক লাইক এর কিছু উদাহরণ। আফরোজা, এখানে একটা কনভারসেশন দিয়েছি। হাই ফাতিমা, হোয়াট ডাজ আ পিকক লুক লাইক? আপনাদের এক্সামে ঠিক এভাবেই আসবে। হোয়াট ডাজ এর নিচে একটা গ্যাপ থাকবে, লুক লাইক এর নিচে একটা গ্যাপ দেওয়া থাকবে। তাহলে আ পিকক লুক লাইক আমরা আগেই জেনেছি হোয়াট ডাজ লুক লাইক দিয়ে কি বোঝানো হয়? ফিজিক্যাল ডেসক্রিপশন। তার মানে একটা পিকক দেখতে কেমন? ইটস এ ভেরি নাইস বার্ড, ইট নোস হাউ টু ড্যান্স। হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক? তাহলে একটা ডাইনোসর দেখতে কেমন, এই জিনিসটা আমরা যখন কারোর কাছ থেকে জিজ্ঞেস করব, দাদা কিংবা বড় কেউ কিংবা যার কাছ থেকে আমরা জিজ্ঞেস করি না কেন, যখনই জিজ্ঞেস করবো তখন আমরা কিভাবে জিজ্ঞেস করবো? হোয়াট ডাজ, যে জিনিসটা সম্পর্কে জিজ্ঞেস করবো সেটাকে রাখবো মাঝখানে। যেমন ডাইনোসর সম্পর্কে জিজ্ঞেস করলে হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক? হ্যাভ ইউ এভার সিন ইট? নো, আই হ্যাভ নেভার সিন ইট। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক? পৃথিবী দেখতে কেমন? তাহলে এই যে ডাজ দিয়ে আর্থ, তাহলে এই জিনিসটা আর্থ কেমন এই জিনিসটা জিজ্ঞেস করতেছি, এটার ফিজিক্যাল ডেসক্রিপশন। ইটস লুক লাইক অ্যান অরেঞ্জ, এটা কিসের মতো দেখতে? একটা কমলা লেবুর মতো বা কমলার মতো দেখতে। দো ইটস নট টোটালি কমপ্লিটলি রাউন্ড, ইটস নট কমপ্লিটলি রাউন্ড। হোয়াট ডাজ ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক? তাহলে একটা ফ্রোজেন মাউন্টেন পিক দেখতে কেমন, মানে বরফ ঢাকা মাউন্টেন পিক দেখতে কেমন? ইট লুকস লাইক এ হোয়াইট ডোম, এটা কিসের মতো? সাদা গম্বুজের মতো। হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক? গোস্ট দেখতে কেমন? হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক? স্যাটেলাইট দেখতে কেমন? হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক? একটা পেঁচা দেখতে কেমন? হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক? একটা এলিয়েন দেখতে কেমন? হোয়াট ডাজ এ ক্যামেল লুক লাইক? একটা ক্যামেল উট দেখতে কেমন? তাহলে এই জিনিসগুলো দেখতে কেমন সেটা জানতে চাওয়ার জন্য আমরা কি ব্যবহার করছি? এগুলোর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন, ফিজিক্যাল যে ডেসক্রিপশনটা কেমন সেটা জানার জন্য আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করছি। আশা করি আপনারা এটা পরীক্ষা আসলে পারবেন। এখন চলে আসি হোয়াটস লাইক নিয়ে। তাহলে হোয়াটস লাইক নিয়ে আমরা আগেই বলেছিলাম, হোয়াটস লাইক নিয়ে কি বলা হয়? পার্সোনালিটি, কোন একটা পার্সনের পার্সোনালিটি বা নেচার কেমন সেটা জানতে চাওয়া হয়। হোয়াটস দ্য ম্যান লাইক? দ্য ম্যান ইজ ভেরি ফ্রেন্ডলি, দ্য ম্যান ইজ ভেরি এমিকেবল এন্ড কোর্ডিয়াল, তাহলে সে খুবই বন্ধুসুলভ, সে খুবই আন্তরিক। হোয়াট ইজ ইউর ফ্যামিলি লাইক? ফ্যামিলিটা কেমন? এটা হচ্ছে বিগ, ইটস কম্পারেটিভলি স্মল, কারোটা স্মল কারোটা বিগ। এটা শেষ, আশা করি আমরা পারবো। এখন চলে যাব হোয়াটস ইট লাইক। একটা জিনিস মাথায় রাখবেন, যখন হোয়াটস ইট লাইক আসে, লাইক এর পর যখন লাইক ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, হোয়াটস ইট লাইক এর পর যখন একটা ভার্ব থাকবে, দুটো ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি। আর এটা মাথায় রাখবেন, যখন আপনাদের একটা গ্যাপ দিয়ে দিবে, ওইখানে যদি দেখেন হোয়াটস ইট লাইক দিয়েছে এবং এরপরে যে ভার্বটা দিয়েছে ওই ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, তাহলে ওইখানে চোখ বন্ধ করে হোয়াটস ইট লাইক বসিয়ে দিতে পারবেন। এখন আমরা তো শুধুমাত্র মার্কস পাওয়ার জন্য পড়ছি না, এটা আমরা পড়ছি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য। হোয়াটস ইট লাইক এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়? যখন কোনো কিছুর অনুভূতি কেমন, বৃষ্টিতে ভেজার অনুভূতি কেমন, কক্সবাজারে ঘুরতে যাওয়ার অনুভূতি কেমন, সাজেকে ঘুরতে যাওয়ার অনুভূতি কেমন, সুন্দরবনে ঘুরতে যাওয়ার অনুভূতি কেমন, যে কোনো কিছুর যখন অনুভূতিটা কেমন জিজ্ঞেস করা হয়, এই অনুভূতিটা কেমন জিজ্ঞেস করার জন্যই আমরা হোয়াটস ইট লাইক ভার্ব আইএনজি এই ফ্রেজটা ইউজ করি। সি, হোয়াটস ইট লাইক লিভিং ইন চিটাগং? চট্টগ্রামে বসবাস করার অনুভূতিটা কেমন? ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন চিটাগং। তাহলে এই যে হোয়াটস ইট লাইক লিভিং ইন চিটাগং, তাহলে আমরা যখন কাউকে জিজ্ঞেস করব তোমার ঢাকায় থাকার অনুভূতি কেমন, হোয়াটস ইট লাইক লিভিং ইন ঢাকা, তাহলে আমরা যখন এভাবে জিজ্ঞেস করব যে কোন একটা জিনিস এক্সপিরিয়েন্স কেমন কিংবা অনুভূতি কেমন সেটা জানার জন্য আমরা হোয়াটস ইট লাইক এভাবে জিজ্ঞেস করতে পারি। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি? সাগরে সাঁতার কাটার অনুভূতি কেমন? তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং, তাহলে সাগরে সাঁতার কাটার অনুভূতি কেমন এই জিনিসটা জানার জন্য আমরা কি ব্যবহার করছি? হোয়াটস ইট লাইক। একটা জিনিস খেয়াল করেন, হোয়াটস ইট লাইক
এরপরে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আইএনজি। হোয়াটস ইট লাইক, এই যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আইএনজি। I have never visited Cox's Bazar. What's it like visiting? এই যে what's it like, এই যে like এর পর যে ভার্বটা আছে ভার্বের সাথে ing, visiting this place in the coming winter vacation। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যখন আমরা what's it like দেখতে পাবো তখন what's it like এর পরে কি বসে, ভার্ব বসে, এবং ওই ভার্বের সাথে কি হয়, ing হয়। এটা একটা ট্রিক্স। এখন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি হোয়াটস ইট লাইকটা আমরা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব, কেন ইউজ করব, আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার কেমন, এই জিনিসগুলো আপনাদের আশা করি আমি জানিয়ে দিতে সক্ষম হয়েছি। আশা করি এখন পর্যন্ত যতটুকু পড়েছি এটা আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। যদিও যে পড়াটুকু পড়েছি এটা খুবই ছোট একটা পড়া, এই পড়াটাকে আমরা শুধুমাত্র আমাদের পরীক্ষার খাতার মধ্যে কিংবা আমাদের নাম্বারের মধ্যে গণ্ডিতে বেঁধে না রেখে আমি চেষ্টা করেছি এই জিনিসগুলো যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি এবং এগুলো আমাদের যেন চলার সাথে হয় সেই দিকটা আমরা চিন্তা করে এত বিস্তারিতভাবে পড়ানো। আশা করি এই জিনিসগুলো আপনাদের আর ভুল হবে না। ছোট করে একটু ব্রিফ দিয়ে নিই। যখন আমরা জন্মগ্রহণ করা বুঝাবো তখন আমরা কি ইউজ করব, ওয়াজ বর্ন। যখন আমরা কারো ফিজিক্যাল ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব বা কোন একটা বস্তুর ফিজিক্যাল ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব তখন আমরা কি ব্যবহার করব, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। যখন আমরা পার্সোনালিটি নিয়ে আলোচনা করব তখন হোয়াটস লাইক। আবার যখন আমরা কোন কিছুর অনুভূতি কেমন এই জিনিসটা জানতে চাইবো তখন আমরা কি ব্যবহার করব, হোয়াটস ইট লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের পরের ক্লাসে। আশা করি আপনারা এই পড়াটুকু খুব ভালোভাবে বুঝবেন এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।